একত্রীভূত হয়েছি, যার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা বোর্ডের জন্য আজকে একটি যুগান্তকারী দিন, ঐতিহাসিক দিন বলে আমি মনে করি। এই যা কিছু সম্ভব হয়েছে আমাদের চেয়ারম্যান মহোদয়ের জন্য। আমরা মাদ্রাসা বোর্ড আস্তে আস্তে তার সঠিক লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান মহোদয় এগিয়ে নিয়ে যাচ্ছে। আজকে এই প্রশিক্ষণ কোর্সের বিষয়ে, সার্বিক বিষয়ে তুলে ধরবেন আমাদের পরীক্ষা শাখায় যারা দীর্ঘদিন যাবৎ অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক, আমাদের উপপরীক্ষা নিয়ন্ত্রক গোপনীয়, আমাদের মাঝে উপস্থিত আছেন সিস্টেম অ্যানালিস্ট, যাদের কর্মদক্ষতা আপনাদের সঙ্গে শেয়ার করে আজকের এই প্রশিক্ষণ কোর্স চালিয়ে যাবেন আপনারা ধৈর্য সহকারে। এবং কি অনলাইন কোর্স একটি জটিল প্রক্রিয়া, এখানে সবার ভিতরে একটা সমঝোতা এবং আপনারা যে ভাবে আমাদের এই কম্পিউটার সামগ্রী ব্যবহার করবেন সেখানে একটু নিয়ম কানুন মেনে, কারণ হলো যে আমরা যখন কথা বলবো, যখন কথা বলবেন এগুলি মিউট করে আপনারা কথা বলবেন, ভিডিও যখন কথা বলবেন ভিডিও অন করে কথা বলবেন, এইগুলি সিস্টেমেটিক। প্রথম দিকে আজকে প্রথম একটি কার্যক্রম শুরু হচ্ছে, কিছু জটিলতা থাকতে পারে, কিন্তু দিন দেখা যাবে যে এগুলি যখন আমরা অভ্যস্ত হয়ে যাব তখন আমরা এরকম অনুষ্ঠান দেখা যাবে যে আমরা করতে পারবো। আজকে মাদ্রাসা বোর্ডের জন্য একটি উল্লেখযোগ্য দিন এবং আমাদের জন্যও একটি উল্লেখযোগ্য দিন। আমি এই প্রশিক্ষণের পাশাপাশি আজকে এই যতজন আমাদের মাদ্রাসা বোর্ডের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেছেন তাদের উদ্দেশ্যে শুধু একটি কথাই বলবো, আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের সরকার আমাদের যাবতীয় সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমাদের মাদ্রাসা বিল্ডিং থেকে শুরু করে, কারিকুলাম থেকে শুরু করে, পরীক্ষা পরিচালনা থেকে শুরু করে সব বিষয়ে আমরা দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছি। সেইখানে আপনাদের সার্বিক সহযোগিতা খুবই বিশেষভাবে প্রয়োজন, যার পরিপ্রেক্ষিতে আজকের এই আয়োজন। এবং আমরা যে মেসেজটা দিতে চাচ্ছি, আপনারা যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, সরকারের দিক থেকে কোনো কার্পণ্য নেই, সার্বিক সকল সহযোগিতা দিয়ে যাচ্ছে, কিন্তু মাদ্রাসা শিক্ষা এবং সাধারণ শিক্ষার সঙ্গে আমাদের যেরকম আমরা বোর্ডের দায়িত্বে কর্মকর্তারা রয়েছি, অনুরূপভাবে মাঠ পর্যায়ের যারা প্রশাসনে রয়েছেন তাদের সার্বিক মিথস্ক্রিয়া যদি না হয় তাহলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা এগিয়ে যেতে পারবে না। সেই প্রেক্ষাপটে আপনারা সবসময় অভিভাবক, শিক্ষক, ছাত্র মিলে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে তুলে ধরতে হবে, যার মাধ্যমে আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবে। মাদ্রাসায় ছাত্রছাত্রী কমে যাচ্ছে, সেটার দিকে লক্ষ্য রেখে আমাদের সুবিধা অসুবিধাগুলি অভিভাবক ছাত্রছাত্রীদের জন্য সমন্বয়ে গতিতে এগিয়ে যেতে হবে। সেই আশাবাদ ব্যক্ত করে আপনারা অনুরূপভাবে কাজ করে যাবেন। এবং আমাদের মাদ্রাসা বোর্ড সম্পর্কে আমরা বলবো, অতীতে যেভাবে মাদ্রাসা বোর্ড চলেছে আমাদের চেয়ারম্যান স্যারের নেতৃত্বে, আপনারা মাদ্রাসা বোর্ডে এসে যে সেবা নিয়ে আপনারা আসেন, সেই সেবাগুলি যেন আমরা সুন্দরভাবে দিতে পারি, সহজ করতে পারি, জটিলতা দূর করতে পারি, সেটা মাথায় রেখে আমাদের চেয়ারম্যান স্যারের দিক নির্দেশনায় আমরা যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছি তারা কাজ করে যেতে চাচ্ছি। আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আজকে প্রশিক্ষণ সুন্দর হোক, সার্থক হোক, আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।
ধন্যবাদ স্যার। আমরা আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের পাবলিক পরীক্ষা পরিচালনা ও ব্যবস্থাপনার শীর্ষক অনলাইন প্রশিক্ষণ কোর্সের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান, যার হাত ধরে সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি নতুন যুগে প্রবেশ করেছে এবং অত্র বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা এবং কর্মচারী মিলে একটি দল হিসাবে, টিম হিসাবে আমরা সবাই মিলে স্যারের নেতৃত্বে কাজ করছি। এবং যারা আজকে সারা দেশ থেকে আপনারা শুনছেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে তার পদক্ষেপের সুফল পেতে শুরু করেছেন এবং ভবিষ্যতে যাতে করে আরো সুন্দরভাবে এই মাদ্রাসা শিক্ষা বোর্ডের সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হতে পারে, সেই বিষয়ে স্যারের দিক নির্দেশনা নিয়ে আমরা সকল স্তরের কর্মকর্তা কর্মচারী কাজ করছি। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন অত্র বোর্ডের সুযোগ্য চেয়ারম্যান প্রফেসর কায়সার আহমেদ এবং একই সাথে আজকের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ঘোষণার জন্য স্যারকে আমি বিনীত অনুরোধ করছি। বক্তব্য নিয়ে আসছেন প্রফেসর কায়সার আহমেদ, সম্মানিত চেয়ারম্যান, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে বিনয়ের সাথে অনুরোধ করছি, যাদের মাইক্রোফোন গুলো এখনো মিউট করেননি, এই অনুষ্ঠান সুন্দর করার জন্য তাদের মাইক্রোফোন গুলো মিউট করে ফেলেন। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, আমরা ভালো আছেন স্যার? আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত জি কোর্স পরিচালক, অত্র বোর্ডের সুযোগ্য রেজিস্ট্রার জনাব সিদ্দিকুর রহমান, উপস্থিত আছেন অত্র বোর্ডের সুযোগ্য পরীক্ষা ঠিক আছে স্যার জনাব কামাল উদ্দিন আহমেদ, দেখি জি ইনশাআল্লাহ দেখি স্যার। অত্র বোর্ডের রেডি আছে, কিছু আবার রেডি করতে হবে স্যার। পরিদর্শক প্রফেসর আব্দুল সেলিম এবং অত্র বোর্ডের স্যার সেটা আজকে দেখে আমরা আপনাকে জানাবো স্যার। ডক্টর আচ্ছা ঠিক আছে। রিয়াদ চৌধুরী সহ আসসালামু অত্র বোর্ডের আলাইকুম ভাই। ইসলামী ব্যাংক থেকে ফোন দিছে, ওই যে যেগুলো এক্সেল শিট পাঠাইছে না, এগুলো ফর্ম কমপ্লিট করে পাঠাইতো। ও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে সংযুক্ত কমপ্লিট করা, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান কমপ্লিট করা না সহ অন্যান্য সহকর্মীবৃন্দ, আসসালামু আমার কমপ্লিট করা না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আজকের এই প্রশিক্ষণ কর্মশালায় মূলত আমরা তাদেরকেই বলেছি যারা আমাদের 3টা পাবলিক পরীক্ষায়, জেডিসি, দাখিল এবং আলিম পরীক্ষায় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করে থাকে। কত নাম্বার পেজ? এখন এবছর এই আজকে যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে তারা সবাই কিন্তু পেজ নাম্বারটা দেখে যে আমাদের যে দাখিল পরীক্ষা আছে তার কেন্দ্র সচিব হবেন না। এই বিষয়ে আমাদের সুযোগ্য পরীক্ষা নিয়ন্ত্রক আপনাদেরকে বলবেন। আমি শুধু আপনাদেরকে বলতে চাই যে দাখিল, আলিম এবং জেডিস এই 3 পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যে নিয়ম নীতিগুলি পালন করতে হয়, অধিকাংশ কেন্দ্র সচিবরাই দক্ষতার সাথে সেগুলি পালন করে। 6 নাম্বার পেজে যান। তবে কিছু কিছু প্রতিষ্ঠান আছেন যাদের এই অদক্ষতার কারণে পুরো মাদ্রাসা বোর্ডের এর সুনাম ক্ষুণ্ণ হয়। আমি আশা করব এই প্রশিক্ষণের পরে আপনাদের মধ্যে যে প্রশ্ন, যে জিজ্ঞাসা এবং আপনাদের পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে কোনো অজ্ঞতা যদি থেকে থাকে সেগুলি দূর হয়ে যাবে। আজকের এই প্রশিক্ষণে আপনাদের সামনে বক্তব্য রাখবেন অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক, উপপরীক্ষা নিয়ন্ত্রক এবং কারিগরি দিক যিনি দেখে থাকেন, যার চেষ্টায় আমরা ফলাফলটা একটা সুন্দর ফলাফল দিয়ে থাকি, তিনি আমাদের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মাহফুজ মোর্শেদ। 3 অংশে আমাদের বক্তব্য থাকবে, 3 জন 3 অংশে কথা বলবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আপনারা আপনারা খেয়াল রাখতে হবে যে এখানে
বর্তমানে উপস্থিত হচ্ছে 805 জনকে দেখতে পাচ্ছি, এবং কোনো ডিভাইসের বিপরীতে একাধিক লোক থাকতে পারে। সুতরাং আপনাদের প্রত্যেকের একটা প্রশ্ন থাকলেও 800-র উপরে প্রশ্ন থাকে। তো এই 800 প্রশ্ন যদি আপনারা একত্রেই যদি উত্তর পেতে চান বা আপনারা একই সাথে প্রশ্ন করেন, তাহলে সেই উত্তর দেওয়া সম্ভব হবে না। আমরা যখন যিনি বক্তব্য রাখবেন ওনার প্রতি যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হাত তুলবেন। ইতিমধ্যে অনেকে হাত তুলে বসে আছেন, কিন্তু আমরা এই অনুষ্ঠানটা উদ্বোধন করা পর্যন্ত আপনাদের কোনো প্রশ্ন নেব না। মূলত আমাদের কাছে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আজকে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে চাচ্ছি না। আজকে পরীক্ষা সংক্রান্ত যত রকমের প্রশ্ন আছে সেগুলোর উত্তর আগে আপনারা শুনবেন। আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সিনিয়র সিস্টেম লিস্ট কি বলেন পরীক্ষা সুষ্ঠু ও নকল মুক্ত পরিবেশ। আমরা কিছু প্রতিষ্ঠানের সম্পর্কে জানি। আমি এখানে অপ্রাসঙ্গিক হলেও বলছি যে আমাদের যে ফর্ম ফিল আপ চলছে, প্রতিনিয়ত আমাদের মেইলে অথবা মোবাইল ফোনে বিভিন্ন রকমের অভিযোগ আসছে যে ফর্ম ফিল আপের জন্য কোনো প্রতিষ্ঠান 3000 টাকা, কোনো প্রতিষ্ঠান 4000 টাকা, মানে আমরা যা নির্ধারণ করে দিয়েছি, সরকার যা বলেছে তার চেয়ে অনেক বেশি টাকা আদায় করছেন বা দাবি করছেন। আমি সুস্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনি মনে রাখবেন, আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের পক্ষে বলছি, মাননীয় সচিব মহোদয়ের পক্ষে বলছি, কোন প্রতিষ্ঠান থেকে যদি এই ধরনের কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়, সেটা যদি প্রমাণিত হয় কঠোর শাস্তি পেতে হবে, এটা মনে রাখবেন। আপনারা জানেন যে এই করোনাকালীন সময়ে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষার্থীদের অভিভাবক এবং আপনারা সবাই একটা খারাপ সময়ে পার করছেন। এই অবস্থায় শিক্ষার্থীদের থেকে কোনো অবস্থাতেই সরকার নির্ধারিত অথবা বোর্ড নির্ধারিত কোনো অর্থের চেয়ে বেশি অর্থ আদায় করতে পারবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমার পরীক্ষা নিয়ন্ত্রক সহ অন্যান্য বক্তারা যা বলবেন সেটা মনোযোগ দিয়ে শুনবেন এবং পরীক্ষার সময় সেটা পালন করবেন। এই আমি ব্যক্ত করে আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে আমার বক্তব্য আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ স্যার। যারা শুনছেন অনুধাবন করবেন, পরবর্তী কার্যক্রম গ্রহণ এবং স্যারকে ধন্যবাদ। ইতিমধ্যে পাবলিক পরীক্ষা পরিচালনা ব্যবস্থাপনা শীর্ষক অনলাইন কোর্স স্যার উদ্বোধন করেছেন। ধন্যবাদ। আসলে সেশন চলবে এবং সেশন পরিচালনা করবেন অত্র বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়, উপপরীক্ষা নিয়ন্ত্রক গোপনীয় মহোদয় এবং সিনিয়র তো আমরা সরকারের অনুমতি সাপেক্ষে আমার স্যারে না কাটি না চাইতেছে সেশনে চলে যাব। আপনাদের এরা ভালো নেট লই তারা নাই, মিটিং এ চাইছে এরা ভালো করে নেট লই তারা নাই। আব্দুল আলী আমার নাম নাই দিই, ওদের আমি ঢুকে গেছি। আমি যদি নাম কাটতে আপনার নাম দেয় আমাদের দিই, তুমি তোকে দিলেন কি নাম নাম ডিলিট করে আমার নতুন নাম দেওয়া যাবে। ডিলিট করতে হবে। হ্যাঁ আপনি আপনি হোস্ট লাগবে, আমি হোস্ট সবাই নেম চেঞ্জ করতে হবে এখানে, যে এটা হ্যাক করতে পারবো, এটা আমি করতে পারবো না, ঠিক আছে? এটা হ্যাক করতে পারবো, আমি আমারটা করতে পারবো। আমি ল্যাপটপ দিয়ে ঢুকছি, জুম হলে আমার জুম হ্যাঁ
সাউন্ড হয় না তুই মামু? এটাই তো কইতেছি সাউন্ড তো হবেই, মাত্র বন্ধ হইলো। আমি তো ইয়া ওপেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সুপ্রিয় উপস্থিতি। আপনারা কি আমাকে শুনতে সম্মানিত মাদ্রাসা অধ্যক্ষ মহোদয়গণ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শিক্ষা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা এখন বাংলাদেশের মহান স্বাধীনতার রজত জয়ন্তীর মধ্যে আছি। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতার 50-70-র সাথে সাথে আমাদের জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মবার্ষিকী আমরা পালন করছি। এই মহেন্দ্রক্ষণে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে। তারা অনলাইনের মাধ্যমে এই সব বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের অধীনে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের মধ্য থেকে আজকে প্রায় 850 এখন পর্যন্ত আমি যেটি দেখতে পাচ্ছি 843 জন উপস্থিতি রয়েছে। মাদ্রাসার সুপার এবং অধ্যক্ষদের আজকে আমরা অনলাইনের মাধ্যমে প্রাথমিক পরীক্ষা পরিচালনা এবং প্রশিক্ষণে আমরা সংযুক্ত করতে পেরেছি। আমি প্রথমেই আপনাদেরকে বলে নিই, সেটি হচ্ছে যে পাবলিক পরীক্ষা পরিচালনা কিভাবে করতে হয় এবং সেটি গুরুত্বপূর্ণ এ বিষয়ে আপনাদের ইতিমধ্যেই অনেক অভিজ্ঞতা রয়েছে। কারণ আপনারা কোনো না কোনো পরীক্ষার সাথে আপনারা ইতিমধ্যে অনেকবার থেকেছে। আবার আপনাদের বিষয়ে টাকা, আপনাদেরকে এই জন্য এই টাকা যে বিষয় আছে যেগুলো আমাদের অভিজ্ঞতা এবং মনে থাকা সত্ত্বেও বারবার আমাদেরকে মনে করিয়ে দিতে, তারই ধারাবাহিকতায় সেটি হচ্ছে যে যদিও আপনারা আমন্ত্রণ পত্রটি পেয়েছেন অ্যাজ কেন্দ্র সচিব হিসেবে, আমি কিন্তু একজন অফিসিয়ালি আপনাদেরকে এই মুহূর্তে কেন্দ্র সচিব হিসেবে আপনাদেরকে আমরা গত 25 তারিখে, এই মাসের 25 তারিখে আমরা বাংলাদেশের সকল জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে কিভাবে করতে হবে তার একটি
পত্র আমরা পেয়েছি এবং সেখানে বলা আছে যে আগামী 18/5/2021 তারিখের মধ্যে কেন্দ্র কমিটির সদস্যদের নাম লিখে বা কেন্দ্র কমিটি গঠন করে মাদ্রাসা শিক্ষা বোর্ডে প্রেরণ করার জন্য একটি অনুরোধ করেছি আমরা সকল জেলা প্রশাসক এবং সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। তারই ধারাবাহিকতা আমরা যখন সকল নামগুলো আমরা পেয়ে যাব তখন কিন্তু আমরা কেন্দ্র সচিব এবং কেন্দ্র কমিটি সম্পর্কে আমরা আমাদের ঘোষণাটি অফিসিয়াল ঘোষণাটি দিতে পারবো। এখানে যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই হয়তো আপনারা সেই তালিকার মধ্যে থাকবেন, কেউ কেউ হয়তো থাকবেন। তারপর আমি বলবো সেটি হচ্ছে যে একটি পাবলিক পরীক্ষা সুষ্ঠু এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে সুন্দরভাবে পরিচালনার জন্য আপনার সকলের সহযোগিতা প্রয়োজন। সেই জন্য আপনারা যারা রয়েছেন তারা সুষ্ঠুভাবে হয় এবং সেই পরীক্ষাটি সুষ্ঠুভাবে হওয়ার পেছনে আপনার যে আপনার যে প্রজ্ঞা যাতে সঠিকভাবে মূল্যায়িত হয়, ব্যবহৃত হয়, সেই দিকগুলো আপনারা আশা করি আপনারা খেয়াল রাখবেন। আরেকটি বিষয় এই সুযোগে আপনাদেরকে আমি বলছি সেটি হচ্ছে একটি পাবলিক পরীক্ষা পরিচালনা করতে যে বিভিন্ন ধরনের যেই অভিজ্ঞতা আপনারা হয়েছে সেগুলোর মধ্যে ভালো অভিজ্ঞতা আছে, খারাপ অভিজ্ঞতা রয়েছে। অভিজ্ঞতাগুলোকে আপনারা কিন্তু কোন জিনিসটি করণীয় এবং কোন জিনিসগুলো বর্জনীয় সেই বিষয়গুলো কিন্তু আপনারা খুব ভালো করেই জানেন। কিন্তু একটি বিষয় খুব দুঃখের সাথে বলতে হয় যে সাধারণ শিক্ষা ব্যবস্থা এবং আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার কেন্দ্রগুলোর মধ্যে কিন্তু দেখা যায় যে সাধারণ শিক্ষা ব্যবস্থায় যে জিনিসগুলো একেবারেই তারা কল্পনা করতে পারে না, কিন্তু আমরা ব্যবস্থায় সেই জিনিসগুলো সবাই এই কাজগুলো অবলীলাক্রমে করার চেষ্টা করি এবং মনে করি এগুলো গোপন থাকে। আসলে এগুলো আমাদের সিংহবাগ পরীক্ষা কেন্দ্রের ভালোভাবে দুটি কয়েক সমস্যার কারণে আমাদের সকলের কিন্তু একটি ভাবমূর্তি প্রশ্নের সম্মুখীন হয়। আগামী পরীক্ষাগুলো থেকে আমাদের আমরা ওভারকাম করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। কত নম্বর আমার একটি বিনীত নিবেদন থাকবে, আপনারা স্ব জেলা প্রশাসক অথবা স্ব উপজেলা নির্বাহী তাদেরকে আপনারা বলবেন যে মাদ্রাসা 2021 সালের বাকি পরীক্ষা পরিচালনার জন্য যে কেন্দ্র কমিটি গঠনের প্রেরণ করা হয়েছে তার আলোচনা প্রেরণ করে আমাদের কাছে অতি সত্তর, তাহলে আমরা বিষয়যোগ্য উপজেলা থেকে এই ধরনের তথ্য আসতে হয় এবং সেইগুলোকে আমাদের আবার কম্পাইল করে আমাদের সেই পূর্ণাঙ্গ তালিকাটি আমাদের তৈরি করতে হয়। এই ব্যাপারে আশা করি আপনারা আপনাদের যথাসাধ্য সহযোগিতা দিবেন। এর পাশাপাশি আপনাদের উদ্দেশ্যে আমার আরেকটি বক্তব্য হচ্ছে যেটি আমাদের চেয়ারম্যান স্যার ইতিমধ্যে আপনাদের কাছে মাস্ক খুলে কথা বলা যাবে না, এই জন্য কোভিড পরিস্থিতির কারণে আমাদের সাথে চলতে হবে। কলকাতা 49 আমরা অবস্থায় রয়েছি, আমরা যদি এই মুহূর্তে স্বাস্থ্যবিধি পালন না করি ঠিকভাবে তাহলে কিন্তু বড় ধরনের একটি বিপর্যয়, যেখানে উপপরীক্ষা রয়েছে তারাও বলবেন কোভিড পরিস্থিতিতে আমরা কিভাবে নিয়ম পালন করে কিন্তু আমরা খুব ভালোভাবে আপনাদেরকে দিব যে পরীক্ষা কেন্দ্রে শুধু প্রবেশ না, এবং পরীক্ষা চলাকালীন সময়ে শুধু ছাত্র এবং ইনভিজিলেটর না, পরীক্ষা পরিচালনার সাথে জড়িত শিক্ষকরা শুধু না, এর সাথে ল এনফোর্সিং এজেন্সির যারা রয়েছেন, ইভেন ম্যাজিস্ট্রেট, ইভেন আমিও যদি কোনো পরীক্ষা কেন্দ্রে যাই সে অবশ্যই এটিকে যদি আমরা লাগাম টেনে
তুলে ধরতে না পারি, আমাদের জন্য একটি বড় ধরনের বিপর্যয় অপেক্ষা করতেছে। আমাদের পরীক্ষা রয়েছে, ওনারা বলবেন ফুট বেঞ্চ ব্যবহার করলে কতজন, ফুট বেঞ্চ ব্যবহার করলে একজনের বেশি বসা যাবে না, এই বিষয়গুলো ডিটেলস ওনারা বলবেন। তো আমি সেই দিকে যাচ্ছি না, আমি শুধু আপনাদেরকে আকর্ষণ করছি, যেটি হচ্ছে প্রতিদিন অগণিত অভিযোগ আসছে যে আমাদের ফর্ম ফিল আপ করতে গেলে প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত অর্থ দাবি করা হচ্ছে। মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে দেখেছেন আমরা একটি জরুরি দিয়েছি, সেখানে আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি যে বোর্ডের নির্ধারিত ফির বাইরে দেওয়া যাবে না। এটি যদি মাদ্রাসা শিক্ষা বোর্ডের কাছে প্রমাণিত হয় কঠোর ব্যবস্থা দেওয়া হবে। সেক্ষেত্রে কমিটি বাতিল সহ এমপিও বাতিলের কঠোর ব্যবস্থাও কিন্তু মুখোমুখি হতে পারেন আপনারা যদি কেউ এই ধরনের চেষ্টা করেন। আমি বেশি বাড়াচ্ছি না, আমি শেষে কয়েকটি কথা বলবো যে আমরা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকার যে সকল বিধিবিধান বা নিয়ম কানুন আমাদের উপর আরোপ করেন, আমাদের একজন রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের যে সংবিধান সেই রাষ্ট্রের আমাদের দৈনন্দিন, আমাদের অফিসিয়াল এবং আমাদের অন্যান্য কার্যক্রমগুলো পরিচালনা করব, এটি আমাদের থাকবে। এবং রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডের বাইরে গিয়ে আমরা কোনো ধরনের হঠকারীমূলক কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না, এই প্রত্যাশা আমরা সকলের কাছে করতে পারি। আপনাদের যদি পরবর্তীতে কোনো ধরনের থাকে আমাদের পেজ নাম্বার দেখছো কত নম্বর পেজ এই কোণা দেখো পেজ দেওয়া আছে আপনারা এবং আমাদের আজকে এই আপনাদের সাথে এই সাধারণ সবাই সাইন করেন এই জায়গায় এসে উনি থাকবেন, আমাদের মহোদয়রা আছেন, আমাদের সহকারী মহোদয়রা রয়েছে, সাধারণ বিজ্ঞান যে কোনো ধরনের প্রশ্নের উত্তর আমরা দিব। কত নম্বর পেজ বাইরে যে দেখছেন পেজ নাম্বার কত? বিভিন্ন ধরনের সমস্যা থাকা সত্ত্বেও আপনারা অনলাইনে 21 নম্বর পেজ খুঁজে সাইন 21 নম্বর পেজে যান, উপরে পেজ নাম্বার লেখা আছে। আগামী দিন আমাদের ভালো দিনে কোভিড আমাদেরকে কোনারে লেখা দিবেন শাখা আর আমাদের সহযোগিতায় সাইন করছেন, আমাদের এখানে সাইন করিয়া দেন করেন, তারপর শেষ করেন, সাইন করেন, বাংলা ইংলিশ করলে হবে। মানদণ্ডের দিক দিয়ে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য ওই পাশে না ওই যে কোনে লেখেন আপনার নাম দিয়া সামনে হয়, একটু বাইরে থেকে লেখেন, প্রথম শাখা লেখেন, এবার টান দিয়া রোল নাম্বার। হ্যাঁ আপনার সোজা লিখবেন, আপনার ঘর সোজা হয় এই লেখেন। এখন আপনাদের কোন শাখা কোন শাখা ক লেখেন টান দিয়ে রোল নাম্বার লেখেন, রোল কত আর লেখেন, সমস্যা নেই। পেয়েছে আপনার কত নাম্বার পেয়েছে, পেজ বের করেন, পেজ নাম্বার বের করেন। এই দেখলে পড়বে শাখা রোল যে 25 তারিখের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। এখানে যে ক্লাস টিচারকে ফোন করেছি বলেছে আমরা এখন অ্যাসাইনমেন্ট জমা দেব 25 তারিখ। হ্যাঁ এখন আমার একসাথে ক্লাস করতে আমার না সব হলো একসাথে, আমাদের 25 তারিখ সেকেন্ড মাত্র 9:30 মিটিং হয়েছে, এই মাত্র 9:30 মিটিং আবার শেষ করে বেরিয়েছে। এটা সবগুলো আটকান, সবগুলো আটকান।
ম্যাম মহিলা মানুষ সবসময় অ্যাডভান্স থাকে, এটা স্বাভাবিক। আমাদের জন্য আমরা হয়তো উদ্যোগী আছি, আমাদের জন্য যদি আমার একটা হয়তো যখন এক জায়গায় করতে সমস্যা নেই, একসাথে এসে দুইটা কাজ করা এটার জন্য আপনার সহজ হবে আপনি বালক শাখায় যোগাযোগ করে বালক শাখার উপর নির্ভর করে আসবেন সবসময়। কারণ সকল নোটিশ টুটিশ সকল দায়িত্ব আমাদের, আমরা এখান থেকে করি করে তাদেরকে পাঠাই। তারা সবসময় অ্যাডভান্স রাখে। কার নাম্বার দিব আমরা নির্ধারিত কোনো নাম্বার দিতে পারি। এই আস্তে কথা বলেন। বিষয়টা হলো গ্রুপে অ্যাডভান্স বলতে আমাদের বালক শাখার উপর সকল কিছু নির্ভরশীল। সেটা হলো আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনার এখানে বালক স্যারের পরে কোন ক্লাসে ক্লাস টিচার নাম্বার নাই, ইবরান স্যারের নাম্বার আছে। ইবরান স্যারের কথা বলছে কথা এখন আমাদের সিদ্ধান্ত নেয় আমাদের নোটিশ এসে গতকালকে রাত্রে আর 9:30 মিটিং, আমাদের মিটিং শেষ না হতে আপনাকে দিতে পারছি। 9:30 মিটিং বসছে, এখান থেকে আরো আধা ঘন্টা পর্যন্ত মিটিং এখনো চলতেছে 11:30 তখন বের হয়ে আমরা কালকে রাত্রে মিটিং হয়েছে, আমার যতটুকু বের হয়েছে লাভ দেওয়া হয়েছে সেই অনুযায়ী আপনি ওইখান থেকে যদি সার্কুলার যোগাযোগ করে নিতে সবচেয়ে বেটার হবে। আর বালিকা শাখার নির্ভরটা হলে আমাদের উপরে নির্ভরশীল, এই জন্য আপনি বালক শাখার উপরে নির্ভরশীল। পেজ নাম্বার কত? পেজ নাম্বার কত? বাইরে 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 বোর্ডে পেজ নাম্বার দেখে আসেন। সেই হিসেবে আপনি বালক শাখার সাথে أنا أكون مسؤولا إن سمعتم إلي حينما باللغة العربية أنا سريعا أذهب إلى আপনার ইচ্ছা পরে দিলে সবার সাথে তবে এখন দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। اللغة العربية أخيرا أنا أيضا مرة أخرى مرة تامة أرحبكم ترحيبا قلبيا ترحيبا إسلاميا من جهتي ومن جهة مسجد تعليم مدارس بنغلاديش। মিটিং চলতেছে, যাই মাত্র আইসা একটা কথা বলছে মাদ্রাসা বোর্ড থেকে মিটিং চলতেছে, এই জন্য কোনো কথা বলতে পারতেছে না। অনুষ্ঠেয় জাডিসি পরীক্ষা, দাখিল পরীক্ষা, আলিম পরীক্ষার কেন্দ্র সূচির দায়িত্ব পালন করে থাকেন। আপনার সাথে আইসিটি বিশেষজ্ঞ আছেন এবং আছেন আপনার কেন্দ্রের আওতাধীন একজন মাদ্রাসার প্রধান, যিনি অনেক সময় কেন্দ্র কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। আমার সম্মানিত সহকর্মী বৃন্দ, আমরা সবাই শিক্ষা পরিবারের গর্বিত সন্তান, গর্বিত সদস্য। আমি আপনি আমরা সবাই আমরা এদেশের শিক্ষার কাজের সাথে সম্পৃক্ত আছি, সেই জন্য আমরা সবাই আমরা একই কাতারের, আমরা একই পরিবারের সদস্য। আমি এবং আপনি আমরা সবাই শিক্ষক হিসাবে আমি গৌরবান্বিত বোধ করি। আসলে আপনারাও নিজের মানে গৌরববোধ করছেন যে আমরা শিক্ষা পরিবার সঙ্গে পেরেছি। পরীক্ষা কন্ট্যাক্ট করা এটা আমাদের একটি দায়িত্ব, আমাদের একটি রুটিন ওয়ার্ক করতেই হবে। আপনি করবেন, আমি করব, অন্য কেউ করবে, কিন্তু আমাদেরই করতে হবে। শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে থাকি। আমার সম্মানিত সহকর্মীবৃন্দ, আমাদের সামনে আছে দাখিল 21। কোনটা লাগবেন তাহলে? আপনি কোন ক্লাসে পান? তো ট্রেনেরটা লাগবে না, আমি বলছি আমি বলতে বলছি সবাই যেটা করতেছেন 10ম শ্রেণীর রোল নাম্বার 10ম শ্রেণী 2021 পরীক্ষার প্রশ্নপত্র প্রণয়ন পরিশোধনের কাজ সুসম্পন্ন করে আমরা ইতিমধ্যে প্রশ্নপত্রের পাণ্ডুলিপি প্রশ্নপত্রের মুদ্রণের কাজ শুরু হয়ে যাবে এবং আমাদের বর্তমান যে মানে শিডিউল আসছে শিডিউল অনুযায়ী আমাদের দেশের 64 জেলা প্রশাসক মহোদয় থেকে যারা মে এবং হলো আমাদের 1 জুন। আমাদের মাদ্রাসা শিক্ষাবর্ষ শুধু নয়, অন্যান্য সকল যৌথভাবে আমাদের সামনে যে আপনার এসএসসি পরীক্ষা এবং দাখিল পরীক্ষার কাজ আমরা শুরু করে দিয়েছি এবং ইতিমধ্যে আপনারাও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। আপনারাও কাজ শুরু করে দিয়েছেন পরীক্ষার্থীদের ফরম পূরণের মাধ্যমে।
তো আপনারা তো মানে অনেকে ফর্ম পূরণের কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা দেখেছি গতকাল পর্যন্ত বেশ বিরাট সংখ্যক শিক্ষার্থী তারা আপনার সম্পন্ন করেছে। আপনার অনেক মাদ্রাসা প্রধান তারা আপনার কাজ সম্পন্ন করেছে। বাকি কাজগুলো আপনার সুসম্পন্ন করে ফেলবেন। পরীক্ষার প্রস্তুতি আমরা নিয়ে রাখবো। আমাদের পরীক্ষা সরকার যখন আমাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য নির্দেশ দিবেন তখন পরীক্ষার কাজ শুরু করতে পারি। আমাদের যেন প্রস্তুতি যেন সুসম্পন্ন করা থাকে সেজন্য সবাই আপনার সতর্ক থাকবে। সম্মত আমার সহকর্মী শাকারুল্লাহ কেন কোনারে ওই পাশে আপনার নাম শুধু শাকারুল টান দিয়ে শুরু লম্বা লাগে আইফোন দিয়ে কত নাম্বার পেয়েছে আপনাদেরকে করতে বলবেন। আমাদের নিয়ম হলো আমরা এবার লিখে দিব এবং আমরা চিঠিটা বলে দিব ডিসি মহোদয়গণকে যে জেলা ট্রেজারিতে প্রশ্নপত্রের প্রাণ যাওয়ার 3 দিনের মধ্যে প্রাণ পৌঁছার 3 দিনের মধ্যে আমাদের সর্টিং কাজ সুসম্পন্ন করতে হবে। 3 দিনের পরে না, 3 দিনের মধ্যে। এবং এই নির্দেশনা আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের পক্ষ থেকে, চেয়ারম্যান স্যারের পক্ষ থেকে, জেলা পরিষদ মহোদয়ের কাছে থাকবে এবং আপনাদের কাছে আমরা একটি আবেদন করবো যে আপনারা সতর্ক থাকবেন এবং আপনারা এই ব্যাপারে খুব সচেতন থাকবেন যেন ট্রেজারিতে প্রশ্নপত্র যাওয়ার পরে 3 দিনের মধ্যে আপনারা সর্টিং শেষ করতে পারেন। আমি শর্টিং দিয়ে শুরু করতে চাচ্ছি, কিছু কথা বলবো আপনাদের সাথে। তারপরে একটা কথা বলবো আমার সাথে আমার আমাদের সহকর্মী যারা মোহাম্মদ আব্দুল সালাম, যিনি আমাদের গত বৃহস্পতিবার দিন আপনারা অনেকে চিনেন, আমাদের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক পরীক্ষা জনাব শাহাদাত হোসেন মিয়া অনেক দিনে আপনাদের সহকর্মী ছিলেন। তিনি আমাদের অবসরে চলে গেছেন, টিআরএল এ আছেন। ওনার ওইখানে ওই শাখাতেই আমাদের নতুন একজন সহকর্মী যোগদান করেছেন। উনি আসছেন মাউসি থেকে, জনাব আব্দুল সালাম। উনিও কথা বলবেন, আমি মনে করি দিব কথা বলার জন্য। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শর্টিং এর মাধ্যমে, যেহেতু আপনাদের পরবর্তী কাজ হলো শর্টিং করা। এর ফাঁকে আপনাদের কাজ হলো আপনার ফর্ম ফিল আপের যে কাজটা চলমান আছে। আমার সময় তো উস্তাদ বৃন্দ, আপনারা আমার সবাই উস্তাদ। আমি আপনাদের অনুরোধ করবো সকল দাখিল মাদ্রাসা প্রধানগণ যারা আছেন, আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসা প্রধান, কামিল মাদ্রাসা প্রধান যারা দাখিল পরীক্ষা ফর্ম ফিল আপের কাজ করে যাচ্ছে, আমি সবই অনুরোধ করবো মাদ্রাসা বোর্ডের দিকে তাকিয়ে, আপনার নিজের প্রতিষ্ঠানের দিকে তাকিয়ে এবং সর্বোপরি আমাদের দেশের যে অর্থনৈতিক যে অবস্থা, দুরবস্থা, যে আমাদের যে এখন যে একটা ক্রান্তিকাল আমরা অতিক্রম করছি, সব দিক বিবেচনা করে কোনোভাবেই আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ করছি, কোনোভাবেই আপনারা কেউ কোনো অজুহাতে, কোনো সুতায়, কোনো চুক্তিতেই আমাদের বোর্ড কর্তৃক নির্ধারিত ফিয়ের অতিরিক্ত একটি টাকাও কেউ গ্রহণ করার চেষ্টা করবেন না। অন্তত এবার কেউ করবেন না। কারণ মনে রাখবেন এবারের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন, প্রেক্ষাপট ভিন্ন। আপনি হয়তো দেখা যাবে 10,000 টাকা অতিরিক্ত কোনোভাবে আদায় করলেন, তো আপনার যে ক্ষতি হয়ে যাবে সেখানে 10,000 টাকা ক্ষতি হবে, ক্ষতি কিন্তু অনেক অনেক বেশি হয়ে যাবে। এজন্য আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি বিদায় আমি আপনাদের কাছে আমি সবই অনুরোধ করছি, কেউ কিন্তু কাজটি করবেন না, এমন অভিযোগ কারো বিরুদ্ধে না আসে। মনে রাখবেন এখন যে আমাদের যে মিডিয়ার যে অবস্থা এবং যে কোনো মুহূর্তে যে কোনো ভাবেই আপনার তাৎক্ষণিকভাবে চেয়ারম্যান মহোদয় বরাবর অভিযোগ চলে আসে এবং তাৎক্ষণিক কিন্তু সেটা অভিযোগ চলে আসে কিন্তু ব্যবস্থা গ্রহণ করা হবে। এই জন্য অনুরোধ করছি সবার কাছে, আমি আপনাদের একজন মানে সহকর্মী হিসাবে, আমি একজন মাদ্রাসা শিক্ষার্থী হিসাবে আমার অনুরোধ করছি কিন্তু এই ভুলটি করবেন না। সঠিক সময়ের মধ্যে আপনারা অবশ্যই ফর্ম ফিল আপের কাজ শেষ করবেন। কোনোভাবে যেন এমন না হয় যে সময় চলে গেছে পরে আসে আবার রিকোয়েস্ট করে আমার 3 জন বাদ গেছে, 4 জন বাদ গেছে, এরকম খেয়াল করবেন। আমি একটা বিষয় আপনাদেরকে আমি খুব মানে সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি, সেটা হলো এমনও দেখা যায় একই প্রতিষ্ঠানে একই নামে 2 জন বা 3 জন শিক্ষার্থী থাকে, একই নাম একই, সংখ্যা একাধিক। এই ক্ষেত্রে আপনারা খুব ভুল করে থাকেন। যে ছেলেটা পরীক্ষা দিবে না তাকে আপনার সেন্ড করে ফেলেন, যে পরীক্ষা দিবে তাকে আপনার সেন্ড করেন না। দয়া করে এই ক্ষেত্রে আপনি অবশ্যই একই নামের একাধিক শিক্ষার্থী পিতার নাম মাতার নাম অবশ্যই দেখে নেবেন, তাহলে এই ভুলটা হবে না। এমন ভুল যদি হয় তাহলে আমরা এই ভুল সংশোধন কঠিন হয়ে যায় এবং শিক্ষার্থীর জীবন শেষ হয়ে যায়। কারণ এই ক্ষেত্রে আমরা ধরে নেই যে সেটা পরীক্ষা দেয় নাই, তার সার্টিফিকেট অন্য সার্টিফিকেট নেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই জন্য আমি অনুরোধ করছি আপনাদের কাছে, যেই মাদ্রাসায় একই নামে একাধিক শিক্ষার্থী আছে সেই মাদ্রাসায় ফর্ম ফিল আপ পূরণ করার সময়, সেন্ড করার সময়, ফাইনাল সেন্ড করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন যেন কোনোভাবেই ভুল না হয়ে যায়। সময় তো সহকর্মীবৃন্দ আমার, আপনারা জানেন 2016-2017 শিক্ষাবর্ষে যে সমস্ত পরীক্ষার্থীরা 145 বিষয়কোড, কেরিয়ার শিক্ষা,
এবং 142 বিষয়পুর শারীরিক শিক্ষা খেলাধুলার যে শাস্তিবিজ্ঞান যে বিষয়টা আছে, যদি 2016-2017 শিক্ষাবর্ষ যদি হয় তাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে এই শর্তে যদি ওরা গত বছর পরীক্ষা দিয়ে এক বিষয় ফেল করে থাকে, শুধু হয়তো 145 ফেল করেছেন পরীক্ষা দেয় নাই, অথবা 142 ফেল করেছে পরীক্ষা দেয় নাই, যেটাকে আমরা রিনিউ বলে থাকি স্যার। যে একটা সাবজেক্ট ফেল করলে তার কিন্তু মেয়াদ নাই, যে 16-17 তার কিন্তু তার রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে। সে পরীক্ষা দিয়েছে প্রথম 18-তে, 18 ছিল 1 বছর, 19 গেল, 20 গেল, 3 বছর থাকে মেয়াদ, 3 বছর তার রেজিস্ট্রেশন মেয়াদ শেষ হয়ে গেছে। তবে হ্যাঁ, সে যদি এক বিষয় পরীক্ষা দিয়ে ফেল করে থাকে, সেটা যদি হয়ে থাকে তার 145 ক্যারিয়ার শিক্ষা অথবা 142 শারীরিক শিক্ষা, তাকে ফর্ম ফিল আপ করাতে হবে এবং তার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এখানে আমাদের রিনিউ করতে হয়, তাদের রেজিস্ট্রেশন 1 বছরের জন্য রিনিউ করতে হয়। এছাড়া অন্য শিক্ষার্থী শুরু করে 17, 18, 19, 20 যেমন এই শিক্ষাবর্ষের পরীক্ষার্থীরা তার লিখিত পরীক্ষা দিবে না। আপনারা জানেন ধারাবাহিক মূল্যায়ন হয়, আপনারা অভ্যস্ত হয়েছে। সম্মানিত সর্টিং এর ক্ষেত্রে আমরা যে কাজগুলো আমরা করবো সেটা হলো আমরা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণে সিকিউরিটি খাম দিয়ে থাকি। সিকিউরিটি খাম মধ্যে আমরা ডে ওয়ারি প্রস্তুতের প্যাকেজ সাজিয়ে রাখতে হয়। সিকিউরিটি খাম সাধারণত আমরা দিয়ে থাকি কয়ের ট্রাঙ্কে, আমরা বলছি খসেটের প্রস্তুত থাকে যে ট্রাঙ্ক, সেই ট্রাঙ্কের সর্বশেষ ট্রাঙ্কে আমরা সিকিউরিটি খাম দিয়ে থাকি। কোন কোন ক্ষেত্রে আমরা কসেটের শেষ ট্রাঙ্কে আমরা সিকিউরিটি খাম দিয়ে থাকি। মেহরবানি করে সিকিউরিটি খাম যদি না পান, প্রথমে কসেটের সর্বশেষ ট্রাঙ্ক আছে, আপনার ট্রাঙ্ক যদি 3টা থাকে 3 নম্বর ট্রাঙ্কটা দেখবেন আগে, যদি 2টা থাকে দ্বিতীয় ট্রাঙ্কটা দেখবেন, একটাই দেখবেন আগে কসেটে দেখবেন। কসেটের ট্রাঙ্কের ভিতরে সিকিউরিটি খাম থাকতে পারে অথবা থাকতে পারে আপনার কসেটের শেষ ট্রাঙ্কের মধ্যে। সম্মানিত সহকারী বৃন্দ, আমার সমাজের ক্যাম্প সচিব মহোদয়গণ, যদি আমার সম্বোধন না করা হচ্ছেন, এখন আপনারা নির্বাচিত হননি বা আপনারা মনোনীত হননি, তারপর আমি বলে যাচ্ছি আমাকে বলটা মাফ করে নিতে দয়া করে। আবারও বলছি, সিকিউরিটি খাম আমাদের যদি আপনার কেন্দ্রে যদি পর্যাপ্ত পরিমাণ যদি আপনি না পান, দয়া করে আপনি পাশের কেন্দ্র থেকে নিয়ে নেবেন। একই জেলায় একই উপজেলায় একাধিক কেন্দ্র থাকে, আপনার ট্রাঙ্কে পর্যাপ্ত পরিমাণ না থাকলে অবশ্যই আপনি সেই ট্রাঙ্ক আপনি পার্শ্ববর্তী কেন্দ্র থেকে নিয়ে নেবেন। আর মনে রাখবেন, আমরা জেলা সদরের যে কেন্দ্র থাকে সেই জেলা সদরের কেন্দ্রে আমরা এইভাবে এমনিতে আমরা কিছু অতিরিক্ত খাম দিয়ে থাকি, সেই খামগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এরপরও যদি আপনি খাম যদি শর্ট থাকে, আমাদের 8টি অঞ্চলে আমাদের পর্যাপ্ত সিকিউরিটি খাম জমা আছে, সেখান থেকে আপনি আবেদন করে আপনি খাম নিতে পারবেন। এছাড়াও যদি আমাদের আপনাদেরকে যদি আমরা আহ্বান করতে হয় কোনো কারণে পরীক্ষা দিতে প্রবেশপত্র নেওয়ার জন্য মাদ্রাসা বোর্ডে আসা সময় হিসাবে আপনারা সিকিউরিটি খাম নিতে পারবেন। সম্মানিত সহকর্মী বৃন্দ, আপনারা অবশ্যই প্রশ্ন সটিং করার সময় আপনারা পরীক্ষার রুটিন দেখে নেবেন। রুটিনটা আপনার রুটিন দেখে আপনারা সটিং করবেন। অবশ্যই আপনারা কোশ্চেনের প্রশ্ন আপনারা প্রথম সটিং করে নেবেন, কত নাম্বার পেজ প্রশ্ন সটিং করবেন। সটিং করার পরে আপনারা তো কেন্দ্রে কোশ্চেনের কোরআন মাজিদের 5টা প্যাকেট হলো, 5টা প্যাকেটকে একসাথে এক জায়গায় সুতিতে পাবেন। আপনি উপর মধ্যে আপনি এটা তারিখটা বসাই দিবেন, কোন তারিখে পরীক্ষাটা হবে। সেইগুলি আপনি একটা সিকিউরিটি খামের মধ্যে ঢুকাবেন। যদি সিকিউরিটি খাম এমন হয় যে আপনি একই সিকিউরিটি খামের ভিতরে খসেট 2টা ঢুকাইতে পারবেন, সেটা আপনি করতে পারবেন, তো উত্তম হবে খসেটের জন্য আপনি একটা সিকিউরিটি খাম ব্যবহার করবেন, খসেটের জন্য একটা সিকিউরিটি খাম ব্যবহার করবেন। এর জন্যই যে সেটে আপনার পরীক্ষা হবে, শুধু আপনি ওই সেটের প্রশ্নই খুলতে পারবেন, অন্য সেটের প্রশ্ন কিন্তু খুলতে পারবেন না, সিকিউরিটি খামটা ছিন্ন করে। এই জন্য কসেটের প্রশ্ন এক প্যাকেট হলো একটা সিকিউরিটি খাম ব্যবহার করবেন, খসেটের প্রশ্ন একটা হলো আপনি একটা সিকিউরিটি খাম ব্যবহার করবেন। তারপরে খসেট সুন্দর করে আপনি তারিখটা লিখে রাখবেন, বিষয় কোড লিখলেন, তারপর আপনি তারিখ লিখলেন, খসেট লিখলেন, এভাবে আপনি সাজায় রাখবেন। খসেট একসাথে রাখবেন, এক সুতিতে বাঁধবেন। আপনি কসেটের জন্য আলাদা সিকিউরিটি খাম ব্যবহার করবেন, ব্যবহার করার পরে 2টা খাম বা একাধিক খাম যদি হয়, সেগুলিকে আপনি একটা সুতিতে বেঁধে আপনি এক জায়গায় রাখবেন, একটা তারিখের জন্য এক জায়গায় এটা নিয়ে আসবেন। অনেক সময় দেখা যায় শর্টিং করতে গেলে প্রশ্নপত্র প্যাকেট শর্ট পড়ে যায়। যদি শর্ট পড়ে যায়, তাহলে অবশ্যই আমাদেরকে তাৎক্ষণিকভাবে আমাদের অবহিত করবেন, নাম্বার দেওয়া আছে, নাম্বারে কথা বলবেন। তবে একটু দয়া করে খেয়াল করবেন যে সবগুলি প্রশ্নের প্যাকেট সামনে না খোলা পর্যন্ত
প্রশ্নপত্র কম করেছে এই ধরনের কোনো মানে আপনারা আমাদেরকে অভিযোগ করবেন না, দয়া করে আগে ভালোভাবে যাচাই করে দিবেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমরা প্রশ্নপত্রের প্যাকেট আমাদের জেলা সদরে ন্যূনতম 202টা প্যাকেট আমরা বেশি দিয়ে থাকি। আমাদের প্যাকেট বেশি দেওয়া হয় জেলা সদরের কেন্দ্রে। যদি এমন হয় আপনি একই জেলায় প্রশ্ন সর্টিং করতেছেন, সেখানে ডিসেম্বরে আপনার যে কোনো প্রতিনিধি উপস্থিত থাকবেন, যদি এমন হয় আপনার কেন্দ্রে একটা প্যাকেট কম পড়ে গেছে কিন্তু জেলা সদরে একটা প্যাকেট বেশি আছে, অবশ্যই সেখানে বেশি আছে, তাৎক্ষণিকভাবে আপনারা ডিসি মহোদয়ের নজরে এনে বা আপনারা ওই যে ট্রেজারি কর্মকর্তার নজরে এনে তাদের দৃষ্টিতে নিয়ে তাদের সম্মতিতে আপনার ইচ্ছা করলে সেখানেও আপনার এটা সমাধান করে দিতে পারবেন। যদি মনে করেন আপনার মানসিকতা অবহিত করতে পারবেন। আর যেমন যদি হয় যে আপনি কোথাও প্রশ্ন ব্যবস্থা করতে পারছেন না, যেন সঠিক করছে সেখানে নাই, তাহলে অবশ্যই আমাদেরকে যথাযথ অবহিত করবেন। আমরা এমনও দেখি যে আমরা গত বছর দাখিল পরীক্ষা দেখেছি আপনার সিকিউরিটি খামের উপরে লেখা আছে বিষয় কোড করার মধ্যে 124 অন্য সাবজেক্টের প্রশ্ন ঢুকাই ফেলে। সিকিউরিটি খাম লাগা পরে কিন্তু আর কোনো সুবিধা নাই। সিকিউরিটি খামের ভিতরে প্রশ্ন যখন আপনি রাখবেন, যখন চেন যখন আটকায় দিবেন তখন কিন্তু এটা আর খুলতে পারবেন না। এই জন্য দয়া করে আপনারা মেহরবানি করে অবশ্যই বারবার সিকিউরিটি খামের ভিতরে প্রশ্নপত্রের প্যাকেট ঢুকানোর আগে বারবার চেক করবেন, দেখে নেবেন। আর এমন যদি হয় কোনো স্থানীয় কর্তৃপক্ষ আপনাদের এখন সিকিউরিটি খামের ভিতরে প্রশ্নপত্র রাখার দরকার নাই, পরীক্ষা দেখায় না সেটা আপনাদের স্থানীয় কর্তৃপক্ষের স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত হতে পারে। কিন্তু আমাদের সিদ্ধান্ত হলো আপনি সর্টিং করার সময় ভালোভাবে সর্টিং করবেন এবং সিকিউরিটি খামের ভিতরে প্রশ্ন ঢুকাই ফেলবেন এবং সেখানে সিকিউরিটি খামের উপরে প্রশ্নপত্রের বিষয় কোড, বিষয়ের নাম বা পরীক্ষার তারিখটা অবশ্যই আপনি আমাদের সহকর্মীবৃন্দ, আমার যে উস্তাদবৃন্দ, আমরা এইভাবে আমরা অবশ্যই সর্টিং শেষ করবো। সর্টিং কাজের সময় অবশ্যই আপনারা জানেন সর্টিং এর সময় যিনি আছেন, যিনি কেন্দ্র কমিটির তিনি হয় উপস্থিত থাকবেন অথবা উপযুক্ত প্রতিনিধি আপনাকে দিবেন। আমাদের ভারপ্রাপ্ত যিনি কেন্দ্র কমিটির সভাপতি উনি নিজে উপস্থিত থাকবেন অথবা উনি ওনার উপযুক্ত প্রতিনিধি দিবেন যার সামনে আপনি সর্টিং করবেন। সর্টিং করার সময় বেশি লোকজন নিয়ে আসবেন না, আপনার একজন সাথে রাখতে এবং আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য কর্মচারীকে আপনি সাথে রাখতে পারেন। যতটুকু আপনি আপনার প্রশ্নের যে গোপনীয়তা রক্ষা করার জন্য যতটুকু আপনাকে মানে সতর্ক হওয়া লাগবে, সতর্ক হওয়া লাগবে, আপনার পুরোপুরি আপনি সেটা অবশ্যই হয়ে থাকবে। আমি এই ব্যাপারে আর কিছু বলছি, সর্টিং আপনারা এবার সম্পন্ন করবেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে আমাদের 2020 সালে দাখিল পরীক্ষার আলিম পরীক্ষার জন্য আপনারা আমাদের কেন্দ্রে যে উত্তরপত্র পাঠিয়েছিলাম, কিন্তু আমাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি, সে খাতাগুলি আপনাদের কাছে অবশ্যই রয়ে গেছে। আমরা আপনাদের চিঠি দিয়েছিলাম, সেই আলিম পরীক্ষার উত্তরপত্র আনুষ্ঠানিক মালামালগুলো কেন্দ্রের সহ যে আলিম পরীক্ষার কেন্দ্র দাখিল পরীক্ষার কেন্দ্র আছে, যে আলিম পরীক্ষার কেন্দ্রে দাখিল পরীক্ষা কেন্দ্র আছে, ওই দাখিল পরীক্ষার কেন্দ্র সচিব আলিম পরীক্ষার উত্তরপত্র ব্যবহার করবেন 21 সালে দাখিল পরীক্ষার জন্য। আর যে আলিম পরীক্ষার কেন্দ্রে দাখিল পরীক্ষা কেন্দ্র নাই, সেখানে আলিম পরীক্ষার জন্য পরবর্তী আলিম পরীক্ষার জন্য সেই খাতাগুলি উনি সংরক্ষণ করবেন। আর যে দাখিল কেন্দ্রে আলিম কেন্দ্র নয়, তাদেরকে আমরা আগের মধ্যে খাতা আমরা পাঠাবো। আমি আবারও বলছি স্যার, যে আলিম কেন্দ্রে দাখিল পরীক্ষার কেন্দ্র আছে, সেই দাখিল পরীক্ষার সচিব আলিম পরীক্ষার এবং অন্যান্য সঙ্গে মালামাল দাখিল পরীক্ষা 2021 জন্য ব্যবহার করবে। আর যে আলিম পরীক্ষার কেন্দ্রে দাখিল পরীক্ষার কেন্দ্র নাই, সচিব মহোদয় পরবর্তী আলিম পরীক্ষার জন্য উত্তরগুলি তিনি সংরক্ষণ করবেন। আর যে দাখিল পরীক্ষা কেন্দ্রে আলিম পরীক্ষা কেন্দ্র নাই, সে দাখিল পরীক্ষা আছে, তাদেরকে আমরা নতুন করে আমরা উত্তরপত্র পাঠাবো। সম্মানিত সহকর্মীবৃন্দ, আমি সমস্ত কেন্দ্র সচিব বা আমার সম্মানিত সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি, আলিমের কেন্দ্রে দাখিল আছে, আপনারা অবশ্যই দেখে নেবেন আমরা যে পরিমাণ আমরা আলিম পরীক্ষার জন্য যে পরিমাণ খাতা আমরা পাঠিয়েছিলাম সে সঠিকভাবে আপনি পেয়েছেন কিনা। যদি কম পেয়ে থাকেন আমাদেরকে আগে জানাতে হবে, কারণ আমরা কিন্তু আমাদের যে রেকর্ড আছে সেই রেকর্ডে যে পরিমাণ খাতা উল্লেখ করা আছে সেটা বাদ দিয়ে বাকি খাতা আমি আপনাদের জন্য পাঠাবো। এখন এমন যদি হয় যে আপনি এক বস্তা কম পেয়েছেন, আমার তো আপনার ইনফর্ম করেন
তাহলে কিন্তু আমরা জানাবো না। আপনারা ইতিমধ্যে খাতাগুলি সর্টিং করেছেন, দেখেছেন ঠিক মতো আছে কিনা। আমরা যে তালিকা পাঠাইছিলাম আপনাদের উত্তরপত্রের সংখ্যা লেখে প্যাকেট লেখে বা সংখ্যা সে সঠিক আছে কিনা। আমরা যখন আপনাকে দাখিল পরীক্ষার উত্তরপত্র বরাদ্দ দিব তখন আমরা শুনে রাখবো আলিম মাইনাস করলে বাকিটা আমরা আপনাকে দিয়ে দিব। আপনার কেন্দ্রে দাখিল পরীক্ষার জন্য আরো অতিরিক্ত খাতা লাগবে, আরো বেশি খাতা লাগবে, বাড়তি খাতা লাগবে, সেগুলো আমরা আপনাকে আলিমের জন্য প্রেরিত খাতার বাইরে যা লাগবে হিসাব করে আমরা দিব। এখন আপনি সঠিকভাবে আমাদের আলিমের খাতা না পেয়ে থাকেন দয়া করে অল্প দিনের মধ্যে আমাদেরকে জানাবে বা মূল্য বা এমসিকিউ অথবা এমসিকিউ ওএমআর বা অন্য কোন জিনিস আপনি কম পেয়েছেন, আমরা সেটা আপনাকে দাখিলের সময় সেটা বাড়তি দিয়ে দিব। সমাজের সরকারি আমি তো একটু বিরতি নিচ্ছি 1 মিনিটের জন্য। সম্মানিত সরকারের বৃন্দ, আমরা আগের মতোই ওই প্রস্তাবের তাঙ্গের সাথে উত্তরপত্র পাঠাবো। আমরা আগের মতো যেখানে যে আলিম পরীক্ষায় দাখিল পরীক্ষা আছে সেখানে হিসাব করে বাকি যে খাতা লাগবে অতিরিক্ত বাড়তি যে খাতা লাগবে সেগুলো আমরা পাঠাবো। আমরা আপনাদের সাথে ওইভাবে শেয়ার করবো এবং আমরা এবারও চেষ্টা করবো স্যার, সেটা হলো আপনাদের যে এমসিকিউ ওএমআর করে আমরা আমাদের মূল খাতা আমাদের যে সেটা আমরা দিয়ে দিব, কেন্দ্রওয়ারি দিয়ে দিব। আমার সরকারের সাথে আমার অনুরোধ থাকবে, অনেক সময় আমরা যে আপনাদের খাতগুলি পাঠাই, বাংকে যে মালামালগুলি পাঠাই, বাংকে মূল খাতা বা বাংকে আমাদের অতিরিক্ত খাতা আমাদের মালামাল, সেটা আমরা পুরো বস্তার মধ্যে লিখেছি। অনেক সময় দেখা যাবে আমরা কাটতে ভুলে যাই, দেখা আসে হয়তো খাতার বস্তার উপরে জেডিসি পরীক্ষা, কিন্তু মূলত হবে সেটা দাখিল পরীক্ষা। আমরা যদি কোনো কারণে যদি আমরা ভুল করে ফেলি, দয়া করে আপনারা খুব খেয়াল করবেন যে আপনার কেন্দ্র বস্তার উপরে আপনার কেন্দ্রের নাম লিখি, আপনার কেন্দ্রের কোড লিখি এবং লেখি এর ভিতরে কি খাতা আছে, মূল খাতা নাকি অতিরিক্ত খাতা, কোন সঙ্গে মালামাল। অনেক সময় এমন হয়ে যেতে পারে হয়তো লিখছি আমি মূল খাতা কিন্তু দিয়ে দিলাম অতিরিক্ত খাতা। এইগুলো আপনার ব্যাংকের মতোই এবার আপনার আগের পর্যায়ে অভিভাবক আপনার সমন্বয় করে নিবে, আমাদেরকে জানাবেন। আমি আপনাদের উত্তরপত্র করে বললাম। আর পরীক্ষার তারিখ তো আমরা বলতে পারছি না, আমাদের আপনার দেশের অবস্থা আপনার বিবেচনা নিয়ে আমাদের সরকার বাহাদুর মন্ত্রণালয় যখনই আমাদেরকে নির্দেশ দিবে আমরা তখনই আমরা পরীক্ষা গ্রহণ করার জন্য আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আপনার প্রস্তুতি নিয়ে রাখবেন, যে কোনো সময় পরীক্ষা শুরু হয়ে যেতে পারে, এইভাবে আপনার প্রস্তুত থাকবেন। এমন আসে না যে কমিটমেন্ট পাওয়ার পরে আপনারা তারপর প্রস্তুতি নেবেন, এমন যেন না হয়। আপনারা জানেন যে আমাদের স্বাভাবিক নিয়মে আমাদের বেঞ্চের যে প্রয়োজন হয় 5 থেকে 6 ফুট বেঞ্চ যদি হয়, 6 ফিট হলে আমরা বসতে পারি 2 জন, আর 4 ফিট বা তার কম যদি হয় তাহলে আমরা বসতে পারি মাত্র 1 জন। আমাদের ব্যবধান 3 ফিট তো অবশ্যই আগেই লাগবে। সমাজের সরকার যদি একটু আপনার খেয়াল রাখবেন যে এমন হতে পারে যে বেঞ্চ যত লম্বাই হোক না কেন একজনই বসাতে পারে, সিদ্ধান্ত এমনও চলে আসতে পারে যে বেঞ্চ যত লম্বাই হোক না কেন একজনই বসাতে হবে। এমন যদি হয় তাহলে আপনি অবশ্যই জানেন যে আপনার কেন্দ্রে কতটা বেঞ্চ আছে, কতজন পরীক্ষা থাকতে পারে। আপনি আগেই একটু প্রস্তুতি নিয়ে রাখবেন স্যার, যে আপনি আপনার পার্শ্ববর্তী কোন মাদ্রাসা থেকে বা কোন স্কুল থেকে বা কোন প্রতিষ্ঠান থেকে আপনি অতিরিক্ত বাড়তি বেঞ্চগুলি আনবেন, সেটা আগে আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখবেন। এই কারণ এখনো বলা যাচ্ছে না যে আপনার আগের নিয়মে আমরা আপনার 6 ফুট বেঞ্চে বা 6 ফুটের বড় বেঞ্চে আমরা 2 জন বসাতে পারবো কিনা, এটা এখনো অনিশ্চিত থেকে গেল। এই জন্য প্রস্তুতি নিয়ে রাখবেন, বেঞ্চ আমরা ব্যবস্থা করতে পারি। আরেকটি কথা হলো যে 2021 সালে যে আপনার দাখিল পরীক্ষার যে মালামাল পরিবহন, যেটা আপনারা আগে কেন্দ্র থেকে আপনারা যে ম্যাজিস্ট্রেট মহোদয়কে আপনারা দিতেন বা ডিসি মহোদয়কে আপনারা যে পরিশোধ করতেন, এটা হয়তো পরিবর্তন আসতে পারে। এই আপনার এটা নেওয়ার জন্য পুলিশ নিয়ে আসেন, তারা ফোর্স নিয়ে আসেন, নিজেরা আসেন, তাদের আপনার চূড়ান্ত হয় নাই। আমি ওটা একটা ভিডিও করতেছি, মাথা করতে রেকর্ডিং করতে, এই জন্য কাটি না, মাথা করতে রেকর্ডিং করে রাখবো, এই জন্য কাটি না। আমি শুধু টাকা লইয়া সাইন করতে আমার দ্বারা ভালো। এটা এখন নিশ্চিত আমি জাস্ট আপনার বলে রাখলাম, এই জন্য আপনারা ওইভাবেই আপনার
প্রস্তুতি নিয়ে রাখবেন যদি সরকারের সিদ্ধান্ত যদি হয় এই আপনি একটু আস্তে কথা বলেন সমস্ত ব্যয় বহন করবে তাহলে কিন্তু আপনাদের এটা খেয়াল রাখবেন তাহলে কিন্তু কেন্দ্র ফি হয়তো কমে যেতে পারে তখন আপনাদেরকে অবশ্যই যে আপনার বাকি যে কেন্দ্র ফি থাকবে সেটা আপনাকে পরীক্ষা পরিচালনার ব্যবস্থা করা লাগবে এর আগে থেকে আপনার ওইভাবে মানসিক প্রস্তুতি নিয়ে রাখবেন আমি এই ব্যাপারে কথা বললাম আমাদের যে আপনার সামনে যে জিনিসগুলো আসতেছে রুটিন পাওয়ার পরে আপনারা ইনশাল্লাহ শর্টিং এ যাবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে আপনার যে আমাদের যে শিডিউল আছে 31 মে এবং 1 জানুয়ারি 1 জুন এর আগে হতে ইনশাল্লাহ আর যদি কোনো কারণে যদি পরীক্ষা পিছিয়ে যায় তাহলে শর্টিং পিছিয়ে যাবে সেটা আপনারা আপনারা এটা জানতে পারবেন আমার সমস্ত সহকর্মীবৃন্দ আমরা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কিছু কথা বলবো পরীক্ষার দিন আজকে হয়তো আপনারা পিছনে কি টাকা জমা দেবেন টাকা জমা দেন দ্রুত কথা বলেন একটু টাকা জমা দেন এই সাধারণ কারা তারা সাইন করতে এই পাশে আসেন টাকা জমা দিয়ে সাইন করতে এই পাশে আসেন পেজ নাম্বার কত আপনি নিজে কেন্দ্র সচিব হিসেবে আপনি যাবেন এখানে সাইন দিবেন এই পাশের শাখার লেখা লাগবে 7 নম্বর পেজে বের করেন 7 নম্বর পেজ বের করেন কোনোভাবেই স্যার আপনি নিজে তাদেরকে বাদ দিয়ে প্রশ্নপত্র আনতে যাবেন না যদি তারা যদি না আসছে সামনে শাখারও লাগবে সামনে শাখারও আর এই পাশে সাইন আপনার যে স্থানীয় কর্তৃপক্ষ আছে ইউনো অথবা ডিসি তাদেরকে জানাই দিবেন রোল নাম্বার লাগবে 10 শ্রেণীর কারণে প্রশ্ন এই পাশে সাইন দেন এমন যদি হয় যে আপনি প্রশ্নপত্র সঠিক নিতে পারেন নাই বাংলা ইংলিশ একবার দিলে হবে দেরি হয়ে গেছে তার তো আপনার কিছু আসে যায় না কিন্তু আপনার আসে যাবে যদি আপনি একাই প্রশ্ন আপনার কত পৃষ্ঠায় বুঝে নাই হ্যাঁ টাকা জমা দিয়েছেন যদি ট্যাগ অফিসার যত সময় আসতে না পারেন পুলিশ কর্মকর্তা যদি যত সময় আসতে না পারেন টাকা কই জমা দিয়েছেন কার কাছে বিষয়টি আপনার স্থানীয় টাকা জমা দিয়েছেন জন না ডিসি মহোদয় হ্যাঁ আপনি একা কাউকে দেবেন আপনারা গেলেন প্রশ্ন নিয়ে আসলে প্রশ্ন নেওয়ার সময় অবশ্যই সাহেব ভাই টাকা রিসিভ দেন না কে লোক এটা ও আচ্ছা টাকার লাগছেন দাঁড়ান এই আপনারা একটু আস্তে কথা বলেন একজন লেখেন এতজনের কথা বলা না পুরো মেসেজ পাওয়া যাবে এটা কোনোভাবেই হবে না আপনি ট্রেজারিতে বসে বসে করবেন না পেজ নাম্বার কত আপনি কসের এবং কসের নিয়ে আপনি চলে আসবেন এটা আশা করি আপনি অপেক্ষা করবেন আপনি মেসেজ পাওয়ার জন্য আমি অনুরোধ করছি আপনাদেরকে আপনারা যত সময় কথা না বলি ভাই সবাই একটু কথা না বলি সামনে শাখার লেখেন প্রয়োজন হয় বা পোস্ট প্রয়োজন সেগুলো ব্যবস্থা করবেন কান দিয়ে রোল নাম্বার লেখেন এসে আপনি অবশ্যই আপনার তারপরে আপনি কি পরীক্ষা কেন্দ্রে একটা টাকা জমা দিয়েছেন আচ্ছা আপনার কি কথা বলেন না কেন টাকা জমা দিয়ে আসেন দেন এটা দেন সম্পর্ক করবেন এবং সেই পক্ষে আর কেউ যাবে না এমনটি যেন না হয় স্যার যে আপনার যে কামরা আছে আপনি সুপার হিসেবে বা আপনি প্রিন্সিপাল হিসেবে আপনার কামরা থাকে এই সাধারণ তারা সাহিত্যে বসেছেন সাধারণ দশম সাধারণ আসতে পারে আপনার এই পক্ষে যে কেউ আসতে পারে আপনার অবশ্যই কেন্দ্র পরিচালনার জন্য আমরা বলে থাকি যে একটা পরীক্ষা কন্ট্রোল রুম থাকবে আলাদা যেখানে কেন্দ্র সচিব ছাড়া অন্য কেউ ঢুকবে না যত মানে অনুমতি ছাড়া এজন্য আপনি প্রশ্নপত্রগুলো আনার পরে পরীক্ষা কন্ট্রোল রুমে রাখবেন প্রয়োজন আপনি সেই রুমের তালা সিলগালা করে রাখবেন স্যার আপনি অবশ্যই আমরা আমাদের চেয়ারম্যান মহোদয় আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয় বা তাদের এখানে যে আপনার লটারি হয় কোন সেলে পরীক্ষা হবে কসের পর খসের লটারি হওয়ার পরে আমাদের চেয়ারম্যান মহোদয় অল্প সময়ের মধ্যে 64 জেলা প্রশাসক মহোদয়ের আপনার তাদের যে আপনার অফিসিয়াল এই পাশে লাগবেন ওই পাশে যান বা ওই পাশে থেকে জায়গা নিয়ে আসেন এখানে আমি সাইন নিতে হয় সবাই তারপরে সাইন নিতে হয় লিখে নিয়ে আসেন এক পাশে লিখে নিয়ে আসেন করা হয় আমাদের সময় লাগে সর্বোচ্চ 5 মিনিট এই 64 জেলায় চেয়ারম্যান মহোদয় আমাদের পরীক্ষা নিয়ন্ত্রক মহোদয়ের অফিসিয়াল মোবাইল থেকে মেসেজ যেতে সময় লাগে 5 থেকে 10 মিনিট এবং আমাদের নিয়ম হলো ডিসি মহোদয় সেটা ফরওয়ার্ড করবে ইউনোর কাছে এবং ইউনো ফরওয়ার্ড করবে আপনার কাছে এবং ইউনো আপনি কেন্দ্র সচিব আপনার কাছে পাঠাবে স্যার আমি অনুরোধ করি আপনার কাছে যে এই মেসেজ পাওয়ার পরে আপনি মেসেজটা পড়বেন একা সিদ্ধান্ত নিবেন না যে কসেট লেখা হয়ে গেছে কসেটে পরীক্ষা হবে আপনার সাথে ট্যাগ অফিসার ওনাকে আপনি মেসেজটা দেখান উনিও একটু দেখো ক লেখা না খ লেখা
আপনার সাথে যে পুলিশ কর্মকর্তা আছে ওনাকে আপনি দেখান যে ক লেখা না খ লেখা। আপনি যদি একজন হল সুপার নিয়োগ দিয়ে থাকেন ওনাকেও দেখান ক লেখা না খ লেখা। খরমানের ব্যাপারটা খুব সামান্য, কে এর ক কে এর সে। আমি অনেক সময় ভুল করে ফেলি স্যার, ককে খ মনে করি খকে ক মনে করি। যে অনুরোধ করব আপনি আপনার মোবাইলে ইউনো মহোদয় কর্তৃক মেসেজ করে দেখবেন, তারপরে আপনার ট্যাগ অফিসারকে দেখাবেন, তারপরে পুলিশ কর্মকর্তাকে দেখাবেন। বেতন ডিসেম্বর পর্যন্ত ক্লিয়ার থাকলে 3000, আর যদি বাকি থাকে তাহলে আরো লাগবে। আপনি প্যাকেট খোলার পরে আপনি কখন শর্টিং করবেন স্যার, কখন শর্টিং করার সময় সব 3000 টাকা আপনি এই তিনজন কর্মকর্তার বাইরে অন্য কোনো কাউকে ব্যবহার করতে পারবেন না। আপনি যখন প্রশ্নপত্র প্যাকেট কাটতেছেন, প্যাকেট কাটার পরে কখনই শর্টিং করার সময় আপনি ট্যাগ অফিসার, পুলিশ কর্মকর্তা এবং প্রয়োজনে হল সুপার এই 4 জন ছাড়া অন্য কেউ ওই সময়ে ওখানে উপস্থিত থাকবে না। আপনি কখনই প্রশ্ন শর্টিং করার পরে অবশ্যই সেগুলি একটি খামের ভিতরে ঢুকাবেন। খামের উপরে কখন নাম লেখা থাকে তাহলে আপনি 3000 টাকা ব্যবহার করবেন। খামের উপরে লেখা আছে কখনোই 101, আপনি 101 প্রশ্ন ঢুকাইলেন, পিন মারলেন, এখানে গালা করা লাগবে না, শুধু 5-10 পিন মেরে দিলেন। আপনার কেন্দ্রে আপনি কম্পাসে 13টা বা 15টি, এই 13টি বা 15টি প্রশ্নপত্র আপনি 15টি খামে ঢুকানোর পরে অবশ্যই আপনারা জানেন যে পরীক্ষা শুরু 5 মিনিট পূর্বে আপনি নিজ দায়িত্বে